নমস্কার বন্ধুরা, মনোবিদ্যার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। দেখতে দেখতে আমরা ক্লাস 11 এর সাইকোলজির দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছি, যেখানে মনোবিদ্যার বিভিন্ন পদ্ধতি বা মেথড সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই মেথড সম্পর্কে আলোচনা করার আগে এখানে গবেষণা, বৈজ্ঞানিক গবেষণার কিছু বৈশিষ্ট্য এবং তার যে স্টেপস বা বিভিন্ন ধাপ রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। বৈজ্ঞানিক গবেষণা বা যেটাকে ইংরেজিতে বলা হয় রিসার্চ, এটাকে আমি এভাবে লিখতে পারি, রিসার্চ। সার্চ কথার অর্থ অনুসন্ধান এবং কথার অর্থ পুনরায়। অর্থাৎ যা কিছু আমরা জানি অলরেডি, আমাদের নলেজে যা রয়েছে সেইটাকে যদি পুনরায় আমরা জানার চেষ্টা করি, যে যেটা জানি সেটা ঠিক কিনা, বা যতটুকু জানি সেই জানাটাকে আরো বাড়ানো যেতে পারে কিনা, সেই প্রসেসটা যখন করছি তখন আমরা বলতে পারি যে আমরা রিসার্চ করছি। যেটা আমরা অলরেডি জানি সেইটাকে যদি আমরা জাস্টিফাই করতে যাই, ভেরিফাই করতে যাই, সেক্ষেত্রেও আমরা যে কাজটা করবো সেটা রিসার্চ হবে। বা আমাদের অলরেডি যে নলেজ রয়েছে সেই নলেজের উপর ডিপেন্ড করে আমাদের নলেজটাকে যদি আরো ফার্দার বাড়াতে চাই, ধরো পার্টিকুলার কোনো বিষয় আমাদের যদি জানতে চাই, ধরো ক্লাইমেট চেঞ্জ এবং আমাদের লাইফস্টাইলের যে চেঞ্জেসগুলো আসছে, হ্যাঁ, সেইটাতে কি কি চেঞ্জেস আসছে এটা আমরা রিসার্চ করতে চাই। তো এই জন্য আমাদের দেখতে হবে যে ক্লাইমেট চেঞ্জে কোন কোন জিনিসগুলো ঘটছে, অর্থাৎ নেচারের মধ্যে কোন কোন চেঞ্জেস আসছে, কিভাবে নেচারটা পলিউটেড হচ্ছে, এবং তার সাথে সাথে এই পলিউশন এবং ক্লাইমেট চেঞ্জ আমাদের লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইলটাকে কিভাবে হ্যাম্পার করছে, কিভাবে হ্যাজার্ডাস করে তুলছে। তো আমাদের লাইফের যে বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে সেখানে আমরা এবার দেখতে হবে যে সেখানে কিভাবে আসলেই এই ক্লাইমেট চেঞ্জটা প্রভাবিত করছে। তো এইটা যখন জানতে চাইছি যে আমাদের অলরেডি যে নলেজটা রয়েছে, আমাদের নলেজ রয়েছে যে আমরা জানি পলিউশন হচ্ছে বিভিন্ন ভাবে, যেমন ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, সয়েল পলিউশন, এরকম বিভিন্ন পলিউশন হচ্ছে। সেই পলিউশন কিভাবে হয় সেটা আমরা জানি, সেগুলোর কারণগুলোও জানি। হ্যাঁ, যে গাছ কেটে নেওয়া হচ্ছে, বিভিন্ন মানে যাচ্ছে তাই ভাবে আরবানাইজেশন হচ্ছে, হ্যাঁ, তারপর বিভিন্ন রকম ভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদের যে অবক্ষয় ঘটছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো জানি। তো এই যে আমাদের নলেজটা রয়েছে সেই নলেজের উপরে আমরা এবার একটা পার্টিকুলার জিনিস দেখতে চাইছি, যে ক্লাইমেট চেঞ্জ সরাসরিভাবে বা পরোক্ষভাবে আমাদের লাইফের যে বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে বা লাইফের বিভিন্ন এরিয়া রয়েছে সেখানে কিভাবে প্রভাব ফেলছে এবং কতটুকু প্রভাব ফেলতে পারে, বা এটা ফার্দার কিভাবে আমরা এলিমিনেট করতে পারি বা নিয়ন্ত্রণে আনতে পারি, এগুলো কিন্তু এই রিসার্চের মধ্য দিয়ে আমরা করতে পারবো। এবং সেটা আমাদের যে অলরেডি অ্যাভেলেবেল যে নলেজ রয়েছে সেইটার উপর ভিত্তি করেই আমরা করতে পারবো। কোনো বিষয়ে আমাদের কোনো নলেজ নেই, সেক্ষেত্রে আমাদেরকে কিছু না কিছু নলেজ দিয়ে শুরু করতে হবে, যে আমরা কিভাবে কোনো বিষয় সম্পর্কে জানতে পারবো। তো এই বৈজ্ঞানিক গবেষণার যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর কিছু এখানে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে প্রথমে রয়েছে ধারাবাহিকতা এবং নিয়মনিষ্ঠতা, অর্থাৎ কনসিস্টেন্সি এবং সিস্টেম্যাটিক্যালিটি। এই কনসিস্টেন্ট বলতে বোঝায় যে আমরা যে এই গবেষণার ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে কিছু নিয়ম এখানে থাকবে। যে গবেষণা করতে গেলে এটা একটা ডিসিপ্লিন ওয়েতে, একটা নিয়ম শৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে এটা করতে হবে। এটা যেমন তেমন ভাবে, একটা ডিসঅর্ডারলি ভাবে এটা করলে আমরা এর কোনো ফলাফল পাবো না, বা সেই ফলাফলটা আমাদের কোনো কার্যকরী হবে না। তাই সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ অবশ্যই থাকতে হবে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে, তবে আমরা একটা সঠিক কনক্লুশনে আসতে পারবো। হ্যাঁ, তো এবং সেই নিয়মগুলোকে আমরা যদি কনসিস্টেন্ট না রাখতে পারি, অর্থাৎ যে নিয়মগুলো, ধরো আমরা 5টা নিয়ম মানলে তবে আমরা বৈজ্ঞানিক গবেষণাটাকে সঠিক এবং সাফল্য মণ্ডিত করতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে সবসময়ের জন্য যতবারই আমরা গবেষণা করবো সেই বিষয়টার উপরে, আমাদেরকে সেই 5টা নিয়ম কিন্তু অবশ্যই মেনটেন রাখতে হবে। হ্যাঁ, তো এটা গেল কনসিস্টেন্সি এবং সিস্টেম্যাটিক। তারপরে আছে বস্তুনিষ্ঠতা বা অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি বলতে বোঝাচ্ছে যে আমাদের বাস্তব জীবনে যে বিষয়গুলোর উপরে আমরা দেখি যে সেগুলো মধ্যে কোন কোন চেঞ্জেস গুলো আসছে, তো সেগুলোর জন্য সেই বিষয়গুলোর উপরেই আমরা যখন ফোকাস করছি, সেখানে আমাদের কোনো আহ, ব্যক্তিগত নলেজ বা ব্যক্তিগত কোনো ত্রুটি বিচ্যুতি কিন্তু সেটার উপরে রিফ্লেক্ট হচ্ছে না। অর্থাৎ
এবং এরপরে ৫ নম্বরে রয়েছে যাচাইযোগ্য বা ভেরিফিয়েবল। যে কোনো রিসার্চ অবশ্যই রেপ্লিকেবল হতে হবে। এটার অর্থ কি? যে যেকোনো রিসার্চ সেটা সত্যি ঠিক কিনা বা সেই রিসার্চটা যে অনুসন্ধান করে যে তথ্যগুলো পেয়েছিল সেই তথ্যের উপর ভিত্তি করে যে কনক্লুশনে এসছে সেইটা আদতে সঠিক কিনা, নির্ভুল কিনা সেইটা অবশ্যই যাচাই করতে হবে। যেমন ধরো আজ থেকে ৫ বছর আগে একজন রিসার্চ করেছেন যে স্ট্রেসের সাথে, সাথে ওভার ইটিং এর একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে স্ট্রেস যত বাড়ে আমাদের কারোর ক্ষেত্রে এটা দেখা যায় যে আমরা ওভার ইটিং এ ইন্ডালজ হয়ে যাই। অর্থাৎ আমরা বেশি খেতে থাকি আমাদের স্ট্রেসটাকে রিলিজ করার জন্য। তো এইটা একটা রিসার্চ যেটা আজ থেকে ৫ বছর আগে হয়ে গেছে। এখন এই রিসার্চটা পুনরায় যদি আমি রেপ্লিকেট করতে যাই, আমি পুনরায় যদি ওই রিসার্চটা করতে যাই, সেখানে আমি বেশ কিছু স্যাম্পল কালেক্ট করব। সেটা বিভিন্ন ধরো পার্টিকুলার এজের উপরে আমি এটা রিসার্চ করতে চাইছি, যে রিসার্চটা অলরেডি হয়ে গেছিল। ধরো দেখা যাচ্ছে যে ৪০ থেকে ৬০ বছরের মধ্যে ব্যক্তিদের এই যে স্ট্রেস বাড়ার সাথে, সাথে তাদের ওভার ইটিং এর কোনো রিলেশনশিপ আছে কিনা। তো এইটা আমি যখন দেখতে চাইছি তখন আমি সেই পার্টিকুলার এজ গ্রুপের বিভিন্ন স্যাম্পল ধরো আমি হাজারটা স্যাম্পল আমি কালেক্ট করলাম এবং তাদের ডেটাটা নিলাম। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই যে আজ থেকে ৫ বছর আগে যে রিসার্চ হয়ে গেছে যেখানে দেখা গেছে যে স্ট্রেস বাড়ার সাথে, সাথে ওভার ইটিং হতে থাকে। অর্থাৎ লোকজন আরো বেশি খেতে থাকে। তো এটা একটা সম্পর্ক রয়েছে, একটা রিলেশনশিপ রয়েছে। তো এটা আমি আবার পুনরায় এস্টাবলিশ করলাম। আমি এটা যাচাই করে দেখলাম যে হ্যাঁ, এটা সত্যি কিনা। তো দেখলাম হ্যাঁ, এটা সত্যি। তো এখানে এটা যাচাইযোগ্যতাটাকে দেখে নিলাম যে এটা ঠিক। তো এটা গেল যাচাইযোগ্য।
প্রত্যেকটা রিসার্চ শুরু হয় একটা প্রশ্ন নিয়ে, যে যখনই আমাদের মনে এমন একটা কোনো কৌতূহল জন্মায় যে কোনো কিছু সংক্রান্ত আমাদের নলেজটাকে বাড়াতে হবে, বা আমরা কোনো বিশেষ সমস্যার মধ্যে তার সমাধান খুঁজতে চাইছি, তো তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা রিসার্চ করি বা গবেষণা করি। তো গবেষণার ক্ষেত্রে একদম প্রথম ধাপ যে এমন একটা সমস্যা নির্বাচন করা, বা এবং সেখান থেকে একটা প্রশ্ন তৈরি করা যে আমরা কি খুঁজতে চাইছি। রিসার্চ বলতে তো অনুসন্ধান করা, খোঁজা, এবং আমাদের এই অনুসন্ধানের বিষয়বস্তুটা কি, এবং সেটা ইন জেনারেল কোনো এমন কিছু হবে না, সেটা হতে হবে কোনো স্পেসিফিক একটা প্রশ্ন। অর্থাৎ ধরো দেখা যাচ্ছে যে আমরা চাইছি যে মানসিক রোগ এগুলো কেন হয়। এখন এই মানসিক রোগ সেটা বিভিন্ন ধরনের আছে। এখন আমাদেরকে স্পেসিফিক হতে হবে যে কোন মানসিক রোগটা সম্পর্কে আমরা জানতে চাইছি, যে সেটার কারণ কি বা সেটা কেন আমাদের হয়ে থাকে। তো সেখানে আমাদের নির্দিষ্ট হতে হবে, আরো বেশি স্পেসিফিক হতে হবে। হয়তো হতে পারে সেটা আমরা জানতে চাইছি যে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স এগুলোর কারণ কি, আমাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স ক্রমশ বাড়ছে কেন। তো যখন আমরা কোনো ইন জেনারেল একটা বিষয়কে একটা প্রশ্নের মধ্যে ধরার চেষ্টা করি, প্রশ্নের মধ্যে বাঁধার চেষ্টা করি, তখনই আমরা সেই বিষয় সম্পর্কে আরো স্পেসিফিক হয়ে উঠছি এবং আমাদের অ্যাটেনশনটা খুব ফোকাসড হচ্ছে যে আমরা পার্টিকুলার ওই জায়গাটাই খুঁজতে চাইছি। তো এটা হলে কি হবে, যে যখন আমরা রিসার্চ শুরু করছি, আমরা যদি ইন জেনারেলি বলে দিই যে আমরা মনোরোগের কারণ জানতে চাইছি, তো সেখানে অনেক মনোরোগ হবে এবং সেখানে অনেক কারণ, এবং সেই বিষয়টা অনেক জটিল হয়ে উঠবে। তো আমাদের সবচেয়ে প্রথমে রিসার্চ কোশ্চেনটা বা রিসার্চ প্রবলেমটা সেটা ফর্মুলেট করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে যে আমরা ঠিক কোন প্রবলেমটার উপরে, বা আমাদের কোশ্চেনটা কি, সেই কোশ্চেনটার উপরে আমাদের জানতে হবে। এবং যতক্ষণ আমরা কোশ্চেন ফর্মুলেট করতে পারবো, আমরা কিন্তু তার উত্তর খুঁজতে পারবো না। তাই রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে আগে আমাদের একটা প্রশ্ন তৈরি করতে হবে, একটা জিজ্ঞাসা তৈরি করতে হবে যে আমরা কি খুঁজতে চলেছি, এবং সেটা স্পেসিফিক হতে হবে। যেমন ধরো আমরা জানতে চাইছি যে 25 বছর বয়স পর্যন্ত ছেলে এবং মেয়েদের অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স বা বিমূর্ত যে বুদ্ধি, সেইটা দুজনের মধ্যে ডিফারেন্স রয়েছে কিনা, এবং দুজনের মধ্যে অর্থাৎ মেল ফিমেলের মধ্যে কারা বেশি অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স ধারণ করে। অর্থাৎ এভারেজ মেল এবং ফিমেলের যদি এভারেজ দেখি, তো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স এটা 25 বছরের নিম্নে যে সমস্ত মেল ফিমেল রয়েছে, তাদের মধ্যে কাদের মধ্যে বেশি অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স রয়েছে, এইটা ধরো আমাদের একটা রিসার্চ কোশ্চেন বা রিসার্চ প্রবলেম। এর পরবর্তী আমাদের যে কাজটা, যে পদক্ষেপটা, সেটা হচ্ছে হাইপোথিসিস ফর্মুলেশন। হাইপোথিসিস কি? রিসার্চের জগতে হাইপোথিসিস হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্টেপ বা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টার্ম, যেটার অর্থ কোনো টেন্টেটিভ প্রপোজিশন। অর্থাৎ এমন একটা স্টেটমেন্ট আমি তৈরি করব যেটা যাচাই করতে চাইবো আমি পরে, বা এমন একটা স্টেটমেন্ট তৈরি করব যেটা আমি রিজেক্টও করতে পারি, আবার অ্যাকসেপ্টও করতে পারি। অর্থাৎ এমন একটা স্টেটমেন্ট সেটা বাতিলও হয়ে যেতে পারে, আবার আমরা গ্রহণও করতে পারি। তো হাইপোথিসিস এভাবে একটা তার মধ্যে সম্ভাবনা থাকে যে সেটা বাতিলও হয়ে যেতে পারে, আবার অ্যাকসেপ্টেডও হয়ে যেতে পারে। এবং এই হাইপোথিসিস দুই ধরনের হয়, নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস। সাধারণত আমরা নাল হাইপোথিসিসটাকে এভাবে ফর্মুলেট করি যে ধরো এই ক্ষেত্রে, এই যে উদাহরণটা দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মেল এবং ফিমেল উভয়ের মধ্যে কোনো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে কোনো পার্থক্য নেই। এটা আমাদের নাল হাইপোথিসিস। এবং নাল হাইপোথিসিস সবসময় একটা নেগেটিভ স্টেটমেন্ট হতে হবে, যে কোনো কিছুর মধ্যে কিছু নেই। তো এই নেগেটিভ স্টেটমেন্ট অনুযায়ী নাল হাইপোথিসিসটাকে ফর্ম করতে হবে। এবং নাল হাইপোথিসিস যদি রিজেক্টেড হয়, তাহলে এবং সেটা রিজেক্টেড হওয়ার কারণ থাকতে হবে। অর্থাৎ যদি আমরা আমাদের ডেটা কালেকশনের পরে রেজাল্টটা যদি দেখি যে হ্যাঁ সত্যি যে মেল এবং ফিমেল এই দুজনের মধ্যে বা দুই শ্রেণীর মধ্যে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে কিছু ডিফারেন্স রয়েছে, তো তাহলে আমি ওই যে হাইপোথিসিসটা বা একটা সম্ভাবনাময় স্টেটমেন্ট তৈরি করেছিলাম, সেইটাকে আমাকে তখন বাতিল করতে হবে। তো এটা গেল পূর্বানুমান বা হাইপোথিসিস ফর্মুলেশনের স্টেজ। এর পরের স্টেজটা হবে পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ। যখন আমরা হাইপোথিসিস ফর্মুলেট করে নিয়েছি, তারপরে আমাদের